আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি উপন্যাস চেকমেট। লিখেছেন সারিকা হোসাইন। ঘড়ির কাঁটায় রাত 1:30। ঘন কালো মেঘলা আকাশ থেকেই বিকট শব্দ শুকনো বাজ পড়েছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকেই অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও সমস্ত সংবাদের মাধ্যমে বারবার সতর্ক করা হচ্ছে, সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতে 9 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে বারবার। এহেন ভয়ানক আবহাওয়ার শুনশান নিঃশব্দ পিচ ঢালা রাস্তায় বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলেছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ের মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা জানে। এদিকে পেছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাউন্ড দেওয়ার পরও তার পিছনেই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ অবধি রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সম্বোধনী 2 হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে সামনে। ভদ্রলোকের বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী, 6 বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম। ছোট্ট মেয়েটার ঘুমের ঘোর বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের ওপর। স্ত্রী অনেকক্ষণ না এহেন অবস্থায় সায়েম বিয়াজি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসাই নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন, আরেকটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই, আর তারা যেই রাস্তা দিয়ে ছুটছে সেখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে নিজের পেট দিয়ে আরেকটু শক্ত করে চেপে ধরে আনাগত সন্তানের উদ্দেশ্যে রুনা গুগিয়ে বলে উঠল, তোকে বোধহয় পৃথিবীর আলো আর দেখতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়ে মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেইন সহ্য করার বৃথা চেষ্টা করলো রুনা। গাড়ি ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচামাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। বিয়াতি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার করুর সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট মেয়েকে ত্রন্দা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাসে আরো বজ্রপাতের শব্দে কেঁদে উঠল মেয়েটি। মেয়ে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সায়েম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল, ভয় পেও না মা, আমার অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট্ট বাচ্চা মেয়ে সেটাই মনে নিজের কান্না থামলো, কিন্তু পাশে তার মাকে কোক্কাতে দেখে কপাল কুঁচকে আধো বুলিতে শুধালো, ভাইকে তোমাকে আবার লাথি দিচ্ছে মাম্মা। মেয়ের কথায় প্রতিউত্তর করলেন না রুনা। ছোট মেয়েকে এবার জানালা দিয়ে বাইর নজর দিল। চারপাশ নিকষ আধারে ছাওয়া।
কিন্তু কেমন যেন ভৌতিক অ্যাডভেঞ্চারে উচ্ছ্বাস কাজ করলো না তার, উল্টে ভয়ে ছিটিয়ে পড়ল। পাপা ভয় করছে। সাইম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাস একবার পিছনে গাড়ি দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী দিলেন, কিন্তু তা তার আর বলা হলো না। কেউ কিছু বুঝে উঠবার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। আগমন দৈত্যকার ট্রাকের কাছে ছোট একটি প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ কড়ই কাচের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করল না। হয়তো অনেক আগে সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাচের সাইম রিয়াজি চোখ মুখ কেটে বিধ্বস্ত রূপ ধারণ করলো। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের একফর উফর করে দিল। কানে বিকট হয়ে স্তব্ধ হলো সবকিছু। বহু কষ্টে একবার পেছনে তাকালো সাইম রিয়াজি। রুনার এক হাত এখনো তার মেয়ের বুক জড়িয়ে আছে। ছোট্ট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়ায় থেকে চলে গিয়েছে। এত আঘাত কি আর ছোট্ট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ থেকে জল গড়িয়ে পড়ল সাইম রিয়াজির। হাত দিয়ে বুকে বিঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো। শক্তিতেও কুলালো না। ট্রাকের ড্রাইভার হেলে দুলে হো হো শব্দ হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উকি দিয়ে গাড়ির ভেতর সবাই কেল্লাফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না? বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেগ হয়ে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাটা গুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরো খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সাইম রিয়াজি বহু কষ্ট ডাকলেন। রূপ, মেয়ের সাড়া পাওয়া গেল না। এরূপ স্থির নাম ধরে ডাকলেন, রুনা। সেখান থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সবকিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসে শো শো আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরল সাইম রিয়াজিকে। চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সাইম রিয়াজি। এরপর সবকিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর দেখার জন্য বললে ভুল হবে। আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17। দৌড় দোরগোড়ানো শরীরের বয়সন্ধির ছাপ স্পষ্ট। চেহারার কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালকায় শরীরের গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষ বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচ ঢালা পথ ধরে। জীবন কোথা থেকে কোথায় এনেছে কিছুটির হিসাব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো, ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেড়িকুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার। চোখ মুখে কঠিনতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোরের তার লক্ষ্য 18। কিন্তু এইটুকু বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরো বাড়ল। দুধাপ ইতিমধ্যেই গাছপালা ভেঙে রাস্তা আবদ্ধ হয়ে রয়েছে। নিকষ কালো আঁধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। বাতাসের তোড়ে ঠেকা মুশকিল।
এই বুঝি উড়িয়ে নিয়ে অনাত্ম নিয়ে যাবে। বজ্রপাতের কঠিন ঝলকে আদুরে নজর স্থির হলো কিশোরের। এক পা দুপা করে এগিয়ে সেই স্থানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনার চেহারা ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতর একজন মহিলা, একটা বাচ্চা, একজন ড্রাইভার পোশাকের ড্রাইভার মনে হচ্ছে না, জাহাজের নাবিকের পোশাক। তার গায়ে জড়ানো সাদা দামি পোশাক লাল রক্ত রং ধারণ করেছে। হয়তো তার দম্পতি। নিজের মধুরহীন কণ্ঠে ডাকলো, কিশোর বেঁচে আছেন কেউ? কেউ উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসলো। সব মানুষকেই কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘোরে কেউ প্রাণ হারায়। নিঠরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি স্থির হলো কিশোরের। পেছন ঘুরে ভুরু কুঁচকে সামনে গিয়ে গাড়ির টর্চের আলো ফেললো পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠে নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশ বাহু কেটে বলি হলো। কিন্তু কিশোর শব্দ পর্যন্ত করলো না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের হয়ে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার। গায়ের সুতি ফ্রক চুড়ে চুড়ে রক্তের ধারা ঝরছে। মেয়েটি জিজ্ঞেস করার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তেই শক্ত হাতে ছোঁ মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামলো। এরপর পিছন ফিরে কিছু দেখার আগে বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়ির খানা। মেয়েটির ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটি এহেন কাণ্ডেও বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টি ভিজে হিম শীতল রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্তানা এটা, যেখানে নিজের একটা ছোট্ট কক্ষ রয়েছে। তাতেই এনে শুইলেন বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজেকে একটি টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অচেতন। কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে ফিরে এলো মিনিট 10 পরে। হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতির নরম কাপড়ে ভিজে মেয়েটির হাত পা মুছে। শরীরে চোট লাগেনি, তবে মমতাময়ী মা বোধ হয় নিজের সবটা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালে না, কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো কাজ বিঝেনি। আর শরীরে কিশোর ভালো করেই হাত মুখ মুছিয়ে তুলতো। মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করো। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। এই পর্যন্তই ছিল আজকের চেকমেট গল্পের পর্ব 1। আশা করি এই গল্প আমি চালিয়ে যাব। আর আপনারা যদি চান দ্বিতীয় পর্ব দিতে, অবশ্যই দ্বিতীয় পর্ব দিব। কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম।